হাই স্টুডেন্টস, তোমাদের একটা নতুন ক্লাসে স্বাগত। আমি চমক স্যার তোমাদের একটা কেমিস্ট্রি ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। তোমাদের মনে একটা প্রশ্ন আসছে না, স্যার এতদিন কোথায় ছিল? বলেছিলেন যে প্রত্যেকটা সপ্তাহে ক্লাস আসবে, কই ক্লাস তো আসছে না। হ্যাঁ বেটা, আমি তোমাদের প্রতিজ্ঞা করেছিলাম যে প্রত্যেকটা সপ্তাহে ক্লাস আসবে। সত্যি ক্লাসটা আমি নিয়ে আসতে পারিনি আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য। ওকে, কিন্তু এবার থেকে আমি চেষ্টা করব যাতে আমার ব্যক্তিগত কাজ তোমাদের ক্লাস আসার ক্ষেত্রে যাতে বাধা হয়ে না দাঁড়ায়। জানি তোমাদের অনেকেই প্রশ্ন আছে যে স্যার আপনি তো পরমাণুর গঠন অর্ধেক করিয়ে ছেড়ে চলে গেছেন, শেষটা কে করাবে? হ্যাঁ, আজকে এই স্ট্রাকচার অফ অ্যাটম, এই পরমাণুর গঠন শেষ করাতেই আমি চলে এসেছি। আর চেষ্টা করব যেভাবে কথা দিয়েছি সেভাবে তোদের পড়াতে, তোদের পাশে থাকতে। কিন্তু আমি শুধু কথা দিলেই হবে না, তোদেরকে একটা কথা দেওয়ার ছিল যে স্যার আমরা সবাই আপনার পাশে আছি, আপনার ভিডিও আমরা প্রত্যেকদিন দেখছি, আপনার ভিডিওতে লাইক করছি, আপনার ভিডিওকে শেয়ার করছি, কিন্তু তোরা কথা দিয়েছিলিস সেই অনুযায়ী কিন্তু কথা রাখছিস না। আমি বারবার বলি যে তোরা যত বেশি আমার ভিডিওটা দেখবি, যত বেশি আমার ভিডিওতে লাইক করবি, যত বেশি এই ভিডিওটাকে শেয়ার করবি, আমি তত বেশি মোটিভেটেড হই, তত যেন মনে হয় ওদের জন্য আমি আরো বেশি করে ক্লাস নিয়ে আসি। কিন্তু যদি সেই অ্যাপ্রিসিয়েটটা তোদের কাছ থেকে যদি না পাই, তাহলে কিন্তু তখন কিছুটা হলেও আমি ডিমোটিভেটেড হয়ে পড়ি। তাই তোদের সাহায্য যেন সবসময় পাই, তোদের যেন আমি সবসময় পাশে পাই, যাতে আমারও ভালো লাগে তোদের জন্য ক্লাস নিয়ে আসতে। ঠিক আছে, তো চল ক্লাসটা শুরু করে দিই। খুব সামান্য অংশই বাকি আছে, সেটাই আজকের আমি শেষ করব। আর তোদের কথা দিতে হবে, ক্লাসটাকে ভালো করে দেখতে হবে, লাইক করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। এই কথাটা কিন্তু তোদের দিতে হবে। তো লাস্ট ক্লাসে আমরা কত অবধি পড়েছিলাম রে? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কোয়ান্টাম সংখ্যা। সেখানে পড়েছিলাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই চারটে কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি জানতে পেরেছিলাম? মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পেরেছিলাম কক্ষের আকার বা অরবিটালের আকার। গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানতে পেরেছিলাম? উপকক্ষের আকার বা অরবিটালের আকৃতি। যেমন এস অরবিটালের আকৃতি গোলাকার, পি অরবিটালের ডাম্বেল আকৃতি বিশিষ্ট, ডি অরবিটালের দ্বিডাম্বেল বিশিষ্ট এবং এফ অরবিটালের আকৃতি জানাবে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে কি জানতে পেরেছিলাম? কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস বা 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন। স্যার ত্রিমাত্রিক বিন্যাস কি? অর্থাৎ অরবিটালটি এক্স অ্যাক্সিস বরাবর কতটা বিস্তৃত আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা বিস্তৃত আছে, জেড অ্যাক্সিস বরাবর কতটা আছে। এটাই হচ্ছে কি একটা অরবিটাল বা কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস। এবং লাস্ট স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটার সাহায্যে জানতে পেরেছি একটা অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে তাদের স্পিন কেমন হবে, অর্থাৎ সে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে। এইগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আগের ক্লাসে যেটা আমার বাদ পড়ে গেছিল এই কোয়ান্টাম সংখ্যা থেকে, আমি তো অরবিটালগুলির আকৃতি তোদের বলে দিয়েছি, কিন্তু ওর ত্রিমাত্রিক বিন্যাস কিন্তু আমি করাইনি। তো আজকের আমি ঠিক সেই জায়গা থেকেই স্টার্ট করছি। চল ক্লাসটা দেখতে থাক। তাহলে ত্রিমাত্রিক বিন্যাস, 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন, কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস, কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস, ওকে, বা 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন। তো এস অরবিটাল বা এস কক্ষকের এস অরবিটাল বা এস কক্ষকের আকৃতি কি ছিল? গোলাকৃতি, মানে একটা অনেকটা ফুটবলের মতো। গোলাকৃতি মানে ফুটবলের মতো। দেখতে কেমন স্যার? দেখতে কেমন? ত্রিমাত্রিক বিন্যাস দেখতে কেমন? তো চলো প্রথমে আমরা আঁকি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। ওকে, এক্স ওয়াই জেড। দেখ এখানে তো ফুটবল আঁকা সম্ভব নয় বা গোলক আঁকা সম্ভব নয়, তো এটাকে বৃত্তের মতোই দেখতে লাগবে, কিন্তু তুই বুঝতে পারবি এটা বৃত্ত নয়, এটা হচ্ছে গোলক। এটা হচ্ছে গোলক, এটা হচ্ছে তোর গোলক। এস আকৃতি, এস কক্ষকের আকৃতি কি? গোলাকার। এবং গোলাকার হওয়ার জন্য বা ফুটবলের মতো হওয়ার জন্য তুই নিউক্লিয়াস থেকে যদি এক্স ডাইরেকশন যাস, নিউক্লিয়াস থেকে এক্স ডাইরেকশন যাস, যা ইলেকট্রন ঘনত্ব পাবি, তুই নিউক্লিয়াস থেকে ওয়াই ডাইরেকশনে গেলে সেই একই ইলেকট্রন ঘনত্ব পাবি, অথবা জেড অ্যাক্সিস বরাবর গেলে সেই একই ইলেকট্রন ঘনত্ব পাবি। অর্থাৎ
x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z হবে। s কক্ষকের ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু কি হবে, z হবে। ইজ ইকুয়াল টু ধরা হয় r, rটা কি এই গোলকের ব্যাসার্ধ, rটা কি গোলকের ব্যাসার্ধ। তো এটাই হচ্ছে আমার s কক্ষক। চলো এবার চলে যাই আমরা p অরবিটাল। তো স্যার p অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস কেমন? p অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি বিশিষ্ট, ডাম্বেল আকৃতি বিশিষ্ট। সেটা স্যার আবার কি রকম ডাম্বেল আকৃতি বিশিষ্ট? দেখ p অরবিটাল কি কি আছে? p অরবিটাল আছে px, py, pz। px মানে x অ্যাক্সিস বরাবর, py মানে y অ্যাক্সিস বরাবর, pz মানে z অ্যাক্সিস বরাবর বিস্তৃত। তো চল আমি এখানে লিখি, এটাকে লিখছি x অ্যাক্সিস। তাহলে ডাম্বেল মানে ঠিক এই বরাবর, অর্থাৎ x অ্যাক্সিস বরাবর লোবগুলো কি অবস্থিত, x অ্যাক্সিস বরাবর এই লোব, এইগুলোকে বলা হয় লোব। এই যে এখানে পুরো ইলেকট্রন দিয়ে ভর্তি আছে, এগুলো পুরো ইলেকট্রন, এগুলো সব ইলেকট্রন, এগুলো সব ইলেকট্রনের মেঘ, এগুলো সব ইলেকট্রনের মেঘ। ওকে, এবং এই ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ x অ্যাক্সিস বরাবর কি আছে, বিস্তৃত আছে। এবং একটা লোব যদি প্লাস হয়, প্লাস সিমেট্রিতে থাকে, তাহলে অতি অবশ্যই সেকেন্ড লোবটা মাইনাস সিমেট্রিতে থাকবে। একটা প্লাস হলে একটা মাইনাস, তাহলে উপরটা মাইনাস লিখলে নিচেরটা কি হতো, প্লাস। নেক্সট py, তাহলে এটা x অ্যাক্সিস, তো এটা আমি y ধরছি, y অ্যাক্সিস। তাহলে সেটা কি হবে, y অ্যাক্সিস বরাবর লোবগুলো থাকবে, y অ্যাক্সিস বরাবর লোবগুলো থাকবে, অর্থাৎ y অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ঘনত্ব, y অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের মেঘ বিস্তৃত আছে, y অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের মেঘ বিস্তৃত আছে। এবং সেই একই রকম ভাবে একটা লোব যদি প্লাস হয়, আর একটা লোবের সিমেট্রি কি হবে, মাইনাস। একটা লোব প্লাস হলে একটা মাইনাস। স্যার pz কেমন হবে? pz হবে, ধরে নিলাম এটা হচ্ছে আমার z অ্যাক্সিস। তাহলে এক্ষেত্রে ইলেকট্রনের মেঘ বা লোবগুলো z অ্যাক্সিস বরাবর বিস্তৃত, অর্থাৎ এই পুরো ইলেকট্রনের মেঘ দিয়ে ভর্তি, ইলেকট্রনের মেঘ। এবং সেই একই রকম ভাবে একটা যদি প্লাস সিমেট্রি বহন করে, তাহলে অতি অবশ্যই নেক্সটটা কি হবে, মাইনাস সিমেট্রি। এই হচ্ছে ডাম্বেল আকৃতি বিশিষ্ট, px, py, pz। এবার চলে আসি আমি ডি কক্ষক। ডি কক্ষকের বিন্যাসগুলো আমাদের কিন্তু খুব মনে রাখতে হবে। ডি কক্ষকের 3 ডাইমেনশনাল বিন্যাস কিন্তু খুব কাজে লাগবে, এবং ডি কক্ষকের বিন্যাসগুলো, ত্রিমাত্রিক বিন্যাসগুলো আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। ডি কক্ষকের আকৃতি কি ছিল স্যার? ডি ডাম্বেল, দুটো ডাম্বেল, ডি ডাম্বেল। স্যার সেটা আবার দেখতে কেমন? তো চলো, ডি কক্ষক কি ছিল স্যার? dxy ছিল, dyz ছিল, dxz ছিল, dz স্কয়ার ছিল, আর ছিল স্যার dx স্কয়ার মাইনাস y স্কয়ার। এই পাঁচটাই ডি কক্ষক ছিল। তো চলো এই পাঁচটা ডি কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস আমরা একটু দেখে নিই। তো প্রথমে আমরা দেখছি dxy। dxy কেমন হবে? dxy এই হচ্ছে আমার x অ্যাক্সিস, এই হচ্ছে y অ্যাক্সিস, এটা y, এটা x। তো dxy এর ক্ষেত্রে লোবগুলো দুটি অক্ষের মাঝ বরাবর বিস্তৃত থাকবে, লোবগুলো দুটি অক্ষের মাঝ বরাবর, ঠিক দুটি অক্ষের মাঝ বরাবর এই লোবগুলো বিস্তৃত, অর্থাৎ xy প্লেনে বা x আর y অক্ষের মাঝ বরাবর লোবগুলো কি থাকবে, বিস্তৃত থাকবে। অর্থাৎ ইলেকট্রন মেঘগুলো xy প্লেনে বিস্তৃত আছে, বা দুটি অক্ষের মাঝ বরাবর বিস্তৃত আছে। ঠিক একই রকম ভাবে একটি লোবকে যদি আমি প্লাস সিমেট্রি বলি, আর একটি লোব সেকেন্ড মাইনাস সিমেট্রি হয়ে যাবে। এটাকে যদি প্লাস বলি, তার অপোজিট লোবটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো দিস ইজ dxy, এবং এটাই হচ্ছে দ্বিডাম্বেল আকৃতি, তো চলো নেক্সট আমরা চলে যাই dyz। তো dyz মানে বুঝতে পারছি যেখানে একটা y অ্যাক্সিস আসছে আর একটা z অ্যাক্সিস আসছে। তাহলে এই একটা y অ্যাক্সিস, এই একটা z অ্যাক্সিস, এই একটা y অ্যাক্সিস, এই একটা z অ্যাক্সিস। তো ঠিক আগের মতো হবে, যখন dxy ছিল তখন কি হয়েছিল, x আর y এর মধ্যবর্তী অঞ্চল জুড়ে কি হয়েছিল, ইলেকট্রনের মেঘ বিস্তৃত ছিল, বা দুটি অক্ষের মাঝ বরাবর ইলেকট্রনগুলি বিস্তৃত ছিল, বা xy প্লেনে ইলেকট্রনগুলো কি ছিল, বিস্তৃত ছিল। তো এখানে dyz এর ক্ষেত্রে কি হবে রে? তো dyz এর ক্ষেত্রে হবে yz প্লেনে লোবগুলো বিস্তৃত থাকবে, yz প্লেন,
বা ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মাঝ বরাবর ইলেকট্রনের মেঘ বিস্তৃত থাকবে। এই হচ্ছে ইলেকট্রনের মেঘ, এই ইলেকট্রনের মেঘ, ইলেকট্রনের মেঘ। ঠিক একই রকম ভাবে আমি যদি একটাকে প্লাস সিমেট্রি বলি, একটা মাইনাস সিমেট্রি, এটাকে প্লাস বললে এটা মাইনাস সিমেট্রি। ওকে, এটা ডি ওয়াই জেড। ঠিক একই রকম ভাবে হবে ডি এক্স জেড, একই রকম ভাবে হবে ডি এক্স জেড, ডি এক্স জেড বা ডি জেড এক্স। অর্থাৎ এক্স জেড মানে একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা জেড অ্যাক্সিস থাকবে, এবং লোবগুলো এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মাঝ বরাবর থাকবে, ঠিক যেমন আগের দুটোর কেসে ছিল, তো চলো এখানে কি হচ্ছে, এখানে ঠিক এই বরাবর বিস্তৃত, এই দুটি অক্ষের মাঝ বরাবর, এই তাহলে এখানে ইলেকট্রনের মেঘগুলো এক্স জেড অক্ষ বরাবর বিস্তৃত বা এক্স জেড প্লেনে বিস্তৃত। ঠিক একই রকম ভাবে একটা লোব যদি পজিটিভ সিমেট্রি হয় তাহলে আর একটা মাইনাস, একটা পজিটিভ হলে একটা মাইনাস। এই গেল ডিএক্স জেড। আর কি পড়ে থাকে স্যার? ডিএক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর ডিজেড স্কয়ার পড়ে থাকে। তাহলে আমরা লিখি ফার্স্টে ডিএক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডিএক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এক্ষেত্রে লোবগুলো কোন বরাবর বিস্তৃত? এই হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, মানে একটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের ক্ষেত্রে কি হয়? এদের থেকে ভিন্ন হয়, অর্থাৎ ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের ক্ষেত্রে দেখা যায় লোব বা ইলেকট্রন মেঘ অ্যাক্সিস বরাবর বিস্তৃত। দেখ, অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর বিস্তৃত, অর্থাৎ অক্ষ বরাবর বিস্তৃত, ঠিক এই বরাবর ইলেকট্রনের মেঘ ভর্তি, একদম অক্ষ বরাবর ইলেকট্রনের মেঘ ভর্তি। এবং একটা লোককে তুই যদি প্লাস সিমেট্রি বলিস, একটা মাইনাস সিমেট্রি, একটা প্লাস সিমেট্রি হলে একটা মাইনাস সিমেট্রি। তাহলে ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এর ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ বা ইলেকট্রন ঘনত্ব অক্ষ বরাবর বা অ্যাক্সিস বরাবর বিস্তৃত। নেক্সট কি পড়ে থাকলো? নেক্সট পড়ে থাকলো ডিজেড স্কয়ার, এক্ষেত্রে কি হয় একটু দেখাই। এই হচ্ছে আমার জেড অ্যাক্সিস, এবং খেয়াল কর জেড স্কয়ার, দুটো জেড এবং দ্বিকক্ষক আকৃতি কি? দ্বিডাম্বেল, দুটো ডাম্বেল, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল। তো ডি জেড স্কয়ারের ক্ষেত্রে দুটো ডাম্বেল কি করে হবে? একটা ডাম্বেল জেড অ্যাক্সিস বরাবর সামনের দিকে, একটা ডাম্বেল জেড অ্যাক্সিস বরাবর সামনের দিকে, আর আরেকটা ডাম্বেল ঠিক এর পেছনের দিকে, আরেকটা ডাম্বেল ঠিক এর পেছনের দিকে, ঠিক আরেকটা ডাম্বেল এর পেছনের দিকে। অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর একটা ডাম্বেল সামনের দিকে, জেড অ্যাক্সিস বরাবর একটা ডাম্বেল ঠিক পেছনের দিকে, কারণ আমার তো ডি ডাম্বেল হবে বা ডাই ডাম্বেল হবে। ডি কক্ষকের বিন্যাস কি? ডি ডাম্বেল। তো ডি ডাম্বেলের মধ্যে একটা ডাম্বেল সামনের দিকে, একটা ডাম্বেল জেড অ্যাক্সিস বরাবর পেছনের দিকে। তো এইভাবে তো আঁকা হয় না, এইভাবে কিন্তু আঁকা হয় না। তো আঁকা হয় কিভাবে? আঁকা হয় দেখ এইভাবে। তো ওই যে পেছনের যেটা আছে সেটাকে আমরা এইভাবে আঁকি, এইভাবে আঁকা, ঠিক এইভাবেও না, আর একটু ভালো করে দেখিয়ে দিই। এই ঠিক এইভাবে কি করা হয়? আঁকা। এইভাবে দেখবি বইতে আঁকা হয়, ঠিক আছে? তাহলে পুরোপুরি এই অঞ্চল জুড়ে অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর কি আছে? ইলেকট্রন ঘনত্ব বিস্তৃত। এই জেড অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের মেঘ বিস্তৃত। এবং একটা যদি প্লাস সিমেট্রিতে থাকে, একটা লোক যদি প্লাস সিমেট্রিতে থাকে, একটা লোক কি হবে? মাইনাস সিমেট্রিতে থাকবে। তো দিস ইজ দ্য ডিজেড স্কয়ার। এখান থেকে তোকে কোশ্চেন করবে কোন দুটি দ্বিকক্ষকের ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ অক্ষ বরাবর বিস্তৃত। তাহলে তার উত্তর কি হবে? স্যার dx স্কয়ার মাইনাস y স্কয়ার এন্ড dz স্কয়ার। dz স্কয়ারের ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ z অ্যাক্সিস বরাবর, এবং dx স্কয়ার মাইনাস y স্কয়ারের ক্ষেত্রে ইলেকট্রনের মেঘ x অ্যাক্সিস আর y অ্যাক্সিস বরাবর বিস্তৃত, অর্থাৎ অক্ষ বরাবর বিস্তৃত। তাহলে উত্তর কি হলো? dx স্কয়ার মাইনাস y স্কয়ার এন্ড dz স্কয়ার। তো চলো নেক্সট। তাহলে আমরা কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস শিখে গেলাম। এবার আমরা পড়ব পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম
বা রুল ফর ফিলিং আপ ইলেকট্রনস ইন অরবিটাল। তো একটা অরবিটালের মধ্যে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, তো কিভাবে প্রবেশ করবে সেটা জানার জন্য কিছু রুল আছে, সেই রুলগুলো আমরা শিখব। সেই রুলগুলো দিয়েই তৈরি হবে কি, পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে কিছু নিয়ম বা নীতি মেনে চলতে হয়, সেই নিয়ম বা নীতিগুলো আমরা এক এক করে শিখতে শুরু করব। তাহলে কি বলছে, প্রথমটা হচ্ছে আফবাউ নীতি। আফবাউ নীতি একজন জার্মান বিজ্ঞানী, তিনি কি নীতি বা নিয়ম দিয়েছিলেন, তিনি বলেছিলেন ইলেকট্রনগুলি প্রথমে নিম্নতর শক্তি সম্পন্ন উপকক্ষ বা কক্ষকে প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে পরবর্তী উচ্চতর শক্তি সম্পন্ন উপকক্ষ বা কক্ষকে প্রবেশ করবে। তাহলে তার কথায় যে উপকক্ষের শক্তি কম সেই উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে উপকক্ষের শক্তি বেশি সেই উপকক্ষে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে যতক্ষণ না একটা উপকক্ষ বা অরবিটাল সম্পূর্ণরূপে ভর্তি হচ্ছে ততক্ষণ নেক্সট অরবিটালে ইলেকট্রন যাবে না, নেক্সট অরবিটালে ইলেকট্রন যাবে না। আগে প্রথম অরবিটালটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি হবে, তারপর নেক্সট অরবিটাল কি হবে, ইলেকট্রন দ্বারা ভর্তি হবে। যতক্ষণ না প্রথম অরবিটালটা ইলেকট্রন দ্বারা ভর্তি হচ্ছে ততক্ষণ ইলেকট্রন নেক্সট অরবিটালে প্রবেশ করবে না। আর কি বললো, যে উপকক্ষের শক্তি কম সেই উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যে উপকক্ষের শক্তি বেশি সেই উপকক্ষে ইলেকট্রন পরে প্রবেশ করবে। অর্থাৎ তিনি উপকক্ষের শক্তির ক্রম দিলেন আমাদেরকে, তিনি আমাদের কাছে উপকক্ষ বা অরবিটালগুলির শক্তির ক্রম জানালেন বা শক্তির ক্রম দিলেন। তো দেখো, এটা আমি যা মুখে বললাম সেটাই এখানে ভাষায় লেখানো আছে। তো এখন যেটা আমাদের জানতে হবে উপকক্ষের শক্তির ক্রম, এবং তার জন্য আমি একটা ট্রিক্স বলবো, যে ট্রিক্স অনুযায়ী এই উপকক্ষের শক্তির ক্রম মনে রাখবি এবং যে শক্তির ক্রম অনুযায়ী অরবিটালগুলি ইলেকট্রন দ্বারা ভর্তি হবে, যে শক্তির ক্রম অনুযায়ী অরবিটাল বা উপকক্ষগুলি ইলেকট্রন দ্বারা ভর্তি হবে। উপকক্ষের শক্তির ক্রম আমি একটা ট্রিক্স দেবো, একটা ট্রিক্স, সেই ট্রিক্সের সাহায্যে তোরা উপকক্ষের শক্তির ক্রম মনে রাখবি। তো চল সেই ট্রিক্সটা দেখি। এখানে আমি লিখছি আমাদের অরবিটাল কটা পাওয়া যায়, চারটে পাওয়া যায় স্যার, চারটে। এস, পি, ডি, এই চারটে অরবিটাল বাস্তবে আমরা পাই। আর কি করছি, এস অরবিটালকে আমি 1 দিয়ে চিহ্নিত করছি, পি কে 2 দিয়ে, ডি কে 3 দিয়ে, এফ কে 4 দিয়ে আমি কি করছি, চিহ্নিত করছি। এবার ভালো করে দেখ ট্রিক্সটা, ভালো করে দেখ। এই ট্রিক্সটা মনে রাখলে উপকক্ষের শক্তির ক্রম মনে রাখতে তোর কোনো ব্যাপার হবে না, একদম ইজি তুই উপকক্ষের শক্তির ক্রম মনে রাখতে পারবি। তো চল দেখি উপকক্ষের শক্তির ক্রম কিভাবে করছি। দেখ দেখ, প্রথমে আমি এস অরবিটালের কাছে আছি, এস অরবিটাল, তো আমি লিখছি এস, আবার এই এসটাকেই রিপিট করে লিখছি এস। তাহলে কি করলাম, প্রথমে এস অরবিটাল থেকে এসটাকে নিলাম, নিয়ে এখানে এসটাকে লিখলাম এবং আবার এই এসটাকেই রিপিট করে লিখলাম, রিপিট করলাম, এসটাকে আবার লিখলাম বা রিপিট করলাম। এরপর আমি পি এর কাছে যাচ্ছি, পি থেকে এস এর দিকে যাত্রা শুরু করছি, পি এর কাছে গেলাম, পি থেকে এস এর দিকে যাত্রা শুরু করলাম, অর্থাৎ আমি কি লিখছি, পি এস, পি থেকে এস এর দিকে যাত্রা শুরু করলাম, তাহলে পি এস। আবার এই পি এস টাকে রিপিট করব, পি এস টাকে আবার রিপিট করি, পি এস। এরপর আমি চলে যাই ডি অরবিটালের কাছে, এবার ডি থেকে এস এর দিকে হাঁটা শুরু করলাম, ডি থেকে এস এর দিকে হাঁটা শুরু করলাম, তাহলে ডি থেকে এস এর দিকে হাঁটা শুরু করলে কি হচ্ছে, ডিপিএস। আবার এই ডিপিএস টাকে রিপিট করছি, আবার রিপিট করছি, তো ডিপিএস কে রিপিট করলে কি হবে, ডি পি এস, আবার ডিপিএস টাকে রিপিট করলাম। এরপর ডি হয়ে গেল, আমি এফ অরবিটালের কাছে গেলাম এবং এফ থেকে এস এর দিকে যাত্রা শুরু করলাম, এফ থেকে এস এর দিকে হাঁটা শুরু করলাম, তাহলে কি হবে, এফ ডি পি এস। আবার এই এফ ডি পি এস কে রিপিট করছি, এফ ডি পি এস, আবার এটাকে রিপিট করলাম, এফ ডি পি এস। তো এই এফ পি অবধি রাখো, এই এসটা লেখার দরকার নেই, তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, কিছু যায় আসে না। তো চল, এখনো কিন্তু শেষ হয়নি ট্রিক্সটা, মন দিয়ে শুনতে থাক। এস অরবিটালকে আমি কি দিয়ে চিহ্নিত করেছি, স্যার আপনি এস অরবিটালটাকে 1 দিয়ে চিহ্নিত করেছেন, তাই আমি ফার্স্ট এস অরবিটালকে লিখছি 1s, ফার্স্ট এস অরবিটালকে লিখলাম 1s, সেকেন্ড এস অরবিটালকে লিখছি 1 এর পর কি হয় 2, 2s, থার্ড এস অরবিটালটাকে লিখছি 3s,
फोर्थ s অরবিটালটাকে লিখছি 4s, ফিফথ s অরবিটালটাকে লিখছি 5s, 6 নম্বরটাকে লিখছি 6s, আর 7 নম্বরটা s টাকে লিখছি 7s। তাহলে আমার s টাকে কিন্তু আমি নাম্বার দিয়ে চিহ্নিত করে দিলাম। এবার s এর পর কি আসে p, p কে আমি কি দিয়ে চিহ্নিত করেছি, p কে 2 দিয়ে চিহ্নিত করেছি, তাই প্রথম p টাকে আমি 2p লিখছি, প্রথম p এর আগে কি লিখছি 2, তারপর নেক্সট p কে বলছি 3, তারপরের p টাকে বলছি 4, তারপরের p টাকে বলছি 5p, তারপরের p টাকে বলছি 6p, তারপরের p টাকে বলছি 7p। হয়ে গেল। এবার চলে আয় d, d কে কি দিয়ে চিহ্নিত করেছি, d কে 3 দিয়ে চিহ্নিত করেছি, তাহলে প্রথম যে d টা দেখতে পাচ্ছি তাকে দিচ্ছি 3, তারপরের d টাকে বলছি 4d, তারপরের d টাকে বলছি 5d, তারপরের d টাকে বলছি 6d। হয়ে গেল। লাস্ট পড়ে থাকলো কি 4, f, লাস্ট পড়ে থাকলো f, f কে কি দিয়ে চিহ্নিত করেছি 4 দিয়ে চিহ্নিত করেছি, তাহলে যে f টাকে আমি প্রথমে দেখতে পাচ্ছি তাকে আমি বলছি 4f, নেক্সট f টাকে বলছি আমি 5f, নেক্সট f টাকে আমি বলছি কি 5। হয়ে গেল, হয়ে গেল। আমার সমস্ত অরবিটাল গুলোকে আমি নাম্বার দিয়ে চিহ্নিত করে দিলাম। এরপর 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 আমাদের শক্তির ক্রম। মনে রাখবি যত বাঁ দিক থেকে আমি ডান দিকের দিকে যাব, যত বাঁ দিক থেকে এইভাবে ডান দিকের দিকে যাব, শক্তি ক্রমশ বাড়বে, শক্তি ক্রমশ বাড়বে, অর্থাৎ বাড়বে মানে কিরকম লিখবো, শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। লেস দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্ন হলো। তাহলে প্রথমে 1s ইলেকট্রন দ্বারা ভর্তি হবে, 1s সম্পূর্ণরূপে ভর্তি হলে 2s এ যাবে, 2s ইলেকট্রন দ্বারা ভর্তি হবে, 2s পুরোপুরি ভর্তি হলে 2p তে যাবে, 2p পুরোপুরি ভর্তি হলে 3s এ যাবে, 3s পুরোপুরি ভর্তি হলে 3p তে যাবে, 3p পুরোপুরি ভর্তি হলে 4s এ যাবে। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন দ্বারা ভর্তি হবে, এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন দ্বারা ভর্তি হবে, এবং যে অরবিটালের শক্তি কম সে আগে ভর্তি হবে, যে অরবিটালের শক্তি বেশি সে পরে ভর্তি হবে। এটাই হচ্ছে আপাউ নীতি। তো চলো আমরা নেক্সট নীতিতে এগিয়ে যাই। নেক্সট নীতি হচ্ছে n প্লাস l নিয়ম। নেক্সট নীতি হচ্ছে n প্লাস l নিয়ম, n প্লাস l নিয়ম, এটা n এটা l। তো চলো n প্লাস l নিয়মটা লিখে ফেলি। n প্লাস l নিয়ম কি বলছে, 1 নম্বর রুল। 1 নম্বর রুল বলছে n টা কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, l টা কি গৌণ কোয়ান্টাম সংখ্যা। বলছে n প্লাস l এর সমষ্টি যত বেশি হবে উপকক্ষের শক্তিও তত বেশি হবে, উপকক্ষের শক্তিও তত বেশি হবে, বা কক্ষকের শক্তি কি হবে তত বেশি হবে। এবং আমরা কি পড়েছি, যে উপকক্ষের শক্তি বেশি সেই উপকক্ষে পরে ইলেকট্রন প্রবেশ করবে, যে উপকক্ষের শক্তি কম সেই উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এবার তোমাকে এখানে একটা কোশ্চেন করলো যে বলতো 4s ও 3d এর মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, 4s আর 3d এর মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তুমি কি করে করবে, তুমি ডাইরেক্ট এখানে চলে আসতে পারো, এখানে চলে আসতে পারো, এবং এখানে চলে এসে দেখলে আপাউ নীতিতে চলে আসলে, সেখানে দেখলে 4s এর শক্তি কি কম, অর্থাৎ 4s এ ইলেকট্রন প্রবেশ করবে আগে, তারপর 3d এর শক্তি বেশি তাই 3d উপকক্ষে পরে প্রবেশ করবে। তাহলে আগে কোথায় প্রবেশ করবে 4s এ, তারপরে কোথায় প্রবেশ করবে 3d তে, কারণ 4s এর শক্তি কম 3d এর শক্তি বেশি, এটা আপাউ থেকে। আর যদি আমি এটা n প্লাস l এর সাহায্যে করতে চাই, এটা যদি আমি n প্লাস l এর সাহায্যে করতে চাই তাহলে কি করব, তাহলে আমি কি করছি 4s এর ক্ষেত্রে n প্লাস l বার করছি, 4s এর ক্ষেত্রে n প্লাস l। তো 4s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত 4, 4s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত 4, l এর ভ্যালু কত, তো s অরবিটালের ক্ষেত্রে l এর ভ্যালু কত হয় 0, s কক্ষক হলে l ভ্যালু কত হয় 0, তাহলে 4 প্লাস 0 4। এবার চলে এসো 3d, 3d এর ক্ষেত্রে n প্লাস l, তো 3d এর ক্ষেত্রে n টা কত 3 প্লাস l, d কক্ষক হওয়ার জন্য l এর ভ্যালু কত হতে হবে 2, কত হতে হবে 2, তাহলে 3 প্লাস 2 তাহলে কত হচ্ছে 5। তাহলে তুমি দেখো কার ক্ষেত্রে n প্লাস l এর মান বেশি, কার ক্ষেত্রে n প্লাস l এর মান বেশি। তো ভালো করে দেখো 3d উপকক্ষের ক্ষেত্রে, দেখো 3d উপকক্ষের ক্ষেত্রে n প্লাস l এর মান বেশি, 3d উপকক্ষের ক্ষেত্রে n প্লাস l এর মান বেশি, অর্থাৎ 3d উপকক্ষের শক্তি কি বেশি, 4s উপকক্ষের শক্তি কি কম। তাহলে আমরা কি জানি,
যে উপকক্ষের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে 4s উপকক্ষের শক্তি কম, তাই 4s উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং তারপর 3d উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন আগে 4s এ ভর্তি হবে, 4s এর পর 3d তে ভর্তি হবে। হয়ে গেল, খতম। নেক্সট রুল। নেক্সট রুল 2 নম্বর কি বলছে, যদি n প্লাস l এর মান সমান হয়ে যায়, মানে যদি দুটি উপকক্ষের হতেই পারে, এটা হতেই পারে, দুটি উপকক্ষের n প্লাস l এর মান যদি সমান হয়, n এর মান সমান হয়, তবে যে উপকক্ষের n এর মান কম, যে উপকক্ষের n মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, n এর মান কম, n মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, n এর মান কম, সেই উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করে, সেই উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে সেই উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করে। তার মানে যে উপকক্ষের n এর মান কম, তার মানে সেই উপকক্ষের শক্তিও কম, সেই কারণে সেই উপকক্ষে ইলেকট্রন কি করছে, আগে প্রবেশ করছে। এক্সাম্পল দিন একটা স্যার, এক্সাম্পল, চলো এক্সাম্পল দেখে নিই। তোমাকে বললো এই 4p আর 5s এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 4p আর 5s এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো চলো দেখি। তো ফার্স্ট হচ্ছে 4p এর ক্ষেত্রে, তো 4p এর ক্ষেত্রে n প্লাস l কত, 4p এর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 4 আর p উপকক্ষের জন্য l এর ভ্যালু 1, তাহলে n প্লাস 1, n প্লাস l টা হচ্ছে 5, n+l 5s এর ক্ষেত্রে n প্লাস l, তো যেখানে 5s মানে যেখানে n = 5, s উপকক্ষ মানে l এর ভ্যালু 0, তাহলে n প্লাস l কত আসছে 5। তাহলে তুমি ভালো করে দেখো 4p উপকক্ষের n প্লাস l হচ্ছে 5, 5s উপকক্ষেরও n প্লাস l হচ্ছে কি 5, অর্থাৎ দুটি উপকক্ষের n প্লাস l এর মান কি সমান। এবার আমি কি দেখব, যে উপকক্ষের n এর মান কম। তো দেখো 4p উপকক্ষে n এর মান হচ্ছে 4 আর 5s উপকক্ষে n এর মান 5, তাহলে কোন উপকক্ষের n এর মান কম হলো, স্যার 4p উপকক্ষের n এর মান কম হলো। তার মানে যে উপকক্ষের n এর মান কম, ইলেকট্রন তাতে আগে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রন 4p তে আগে প্রবেশ করবে, তারপর 5s এ প্রবেশ করবে। আগে 4p কে ভর্তি করবে, তারপর 5s এ ভর্তি করবে, কারণ 4p এর শক্তি কম, 5s এর শক্তি বেশি। কারণ 4p এর n এর মান কম, 5s এর ক্ষেত্রে n এর মান 4p এর থেকে বেশি, এটাই হচ্ছে কারণ। চল n প্লাস l শেষ। এবার আমরা পড়ব পাউলির অপবর্জন নীতি বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে, বলছে কোন দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। চারটি কোয়ান্টাম সংখ্যা বলতে মুখ্য, গৌণ, চুম্বক, ঘূর্ণন, এই চারটে কোয়ান্টাম সংখ্যার মান যে কোনো দুটি ইলেকট্রনের ক্ষেত্রে সমান হতে পারে না। ম্যাক্সিমাম দেখবে তিনটি কোয়ান্টাম সংখ্যার মান এক হবে, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান আলাদা হবেই হবে, চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান আলাদা হবেই হবে। তো চলো একটা উদাহরণ দিয়ে বুঝাই, উদাহরণ দিয়ে। উদাহরণ দিয়ে বোঝাই। ঝামেলা করছিস কেন রে? চলো এমনি করে দিই, এই এই হাতেই এঁকে দিই, এই। তো আমি কি করছি, 5s অরবিটালের দুটি ইলেকট্রনের ক্ষেত্রে খেয়াল করছি, আমি 5s অরবিটালের দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান বার করছি 5s অরবিটালে। তাহলে
এই এই 1 2 3 তাহলে ফার্স্টে হচ্ছে আমার n এর মান l এর মান, তারপর চুম্বক কোয়ান্টাম m এর মান, তারপরে স্পিন কোয়ান্টাম s এর মান। তাহলে এখানে আমি কি দেখছি 5s অরবিটালে দুটি ইলেকট্রন। তো এই হচ্ছে একটা 5s কক্ষক, এই হচ্ছে একটা 5s অরবিটাল, তার ভেতরে থাকা দুটো ইলেকট্রন, এই যে তার ভেতরে থাকা দুটো ইলেকট্রন। তো দেখি আমরা প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে তো দেখো প্রথম ইলেকট্রনটি কোন কক্ষে আছে? স্যার প্রথম ইলেকট্রনটি পঞ্চম কক্ষে আছে। তো পঞ্চম কক্ষে আছে মানে n = কত? 5। তাহলে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে n = 5। দ্বিতীয় ইলেকট্রনটা, স্যার দ্বিতীয় ইলেকট্রনটাও তো পঞ্চম কক্ষে আছে, তার মানে সেক্ষেত্রেও তো n = কি? 5। n = 5। এবার প্রথম ইলেকট্রনটা কোন উপকক্ষে আছে? স্যার প্রথম ইলেকট্রন তো s উপকক্ষে আছে। তো s উপকক্ষে আছে মানে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে l ভ্যালু কত? 0। আচ্ছা দ্বিতীয় ইলেকট্রনটা, স্যার দ্বিতীয় ইলেকট্রনটাও তো s উপকক্ষে আছে, তাহলে তার ক্ষেত্রেও l এর ভ্যালু কত? 0। এবার দেখো l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু কত হয়? 0। তাহলে এর ক্ষেত্রেও l 0 হলে m কি হবে? 0। এবার দেখো প্রথমটা স্যার ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, তার মানে প্রথমটার ক্ষেত্রে s ভ্যালু কত ধরছি আমি? হাফ। আর দ্বিতীয়টার ক্ষেত্রে s ভ্যালু আমি কত ধরছি? মাইনাস হাফ। কারণ একটা ইলেকট্রন যদি প্লাস হাফে থাকে আর একটা ইলেকট্রন অতি অবশ্যই মাইনাস হাফে থাকবে। তাহলে এটার ঘূর্ণন যদি আমি প্লাস হাফ ধরি, দেখো প্রথমটার ঘূর্ণন যদি আমি প্লাস হাফ ধরি, তাহলে দ্বিতীয়টার ঘূর্ণন দেখো তার ঠিক বিপরীতমুখী। দেখো প্রথমটার মুখ অভিমুখ উপরের দিকে, নিচেরটা নিচের দিকে। তাহলে প্রথমটার ঘূর্ণন যদি প্লাস হাফ ধরি, তাহলে তার সেকেন্ডটার ঘূর্ণন বিপরীতমুখী, আমি ধরছি মাইনাস হাফ। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে তিনটে কোয়ান্টাম সংখ্যার মান সেম হলো, কিন্তু তোমার চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ ms এর মান কি হলো? সমান হলো না। ms এর ক্ষেত্রে কি হলো? একটা ইলেকট্রনের প্লাস হাফ হলে আর একটা ইলেকট্রনের কি হলো? মাইনাস হাফ। অর্থাৎ সর্বোচ্চ তিনটে কোয়ান্টাম সংখ্যার মান একই হলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। এটাই বলেছে কে? পাউলি। এটাই কে বলেছে? পাউলি। এবং এখান থেকে একটা অনুসিদ্ধান্ত আসবে, সেই অনুসিদ্ধান্তটা কি? যেহেতু একটি উপকক্ষে যে দুটি ইলেকট্রন থাকছে, একটি উপকক্ষে কি পাচ্ছি? একটি উপকক্ষে দুটি ইলেকট্রনের ms ভ্যালু কি? ডিফারেন্ট। দেখো একটি উপকক্ষের দুটি ইলেকট্রনের ms ভ্যালু কি? ডিফারেন্ট। তার মানে এখান থেকে এই অনুসিদ্ধান্তে আসা যায় প্রতিটি কক্ষকে সর্বাধিক দুটি করে ইলেকট্রন থাকতে পারে। প্রতিটি কক্ষকে সর্বাধিক কটা করে ইলেকট্রন থাকতে পারে? স্যার দুটি করে থাকতে পারে। কেন? একটার জন্য প্লাস হাফ হবে স্যার, আর একটার জন্য মাইনাস হাফ হবে। ওকে, তাই না? একটার জন্য কি হবে? প্লাস হাফ হবে, আর একটার জন্য কি পাবো? মাইনাস হাফ। তার মানে প্রতিটি কক্ষকে সর্বাধিক দুটি করে ইলেকট্রন থাকতে পারে। তো দুটি করে ইলেকট্রন থাকে বলে একটার জন্য ভ্যালু প্লাস হাফ হয় আর একটার জন্য ভ্যালু মাইনাস হাফ হয়। ওকে, তাহলে এই ছিল আমার পাউলির অপবর্জন নীতি এবং পাউলির অপবর্জন নীতির অনুসিদ্ধান্ত। তাহলে সেই করলে যদি আমরা দেখি, তাহলে তুমি দেখো এস কক্ষক, তাহলে এস কক্ষক কতগুলো আছে? স্যার এস কক্ষক একটি। এস কক্ষক কটা? একটি। তাহলে এস কক্ষক যেহেতু একটি, তাহলে এর ভেতর কটা ইলেকট্রন থাকতে পারে? একটা প্লাস হাফের জন্য থাকতে পারে, একটা মাইনাস হাফের জন্য থাকতে পারে। অর্থাৎ সর্বাধিক দুটি ইলেকট্রন আছে। তাহলে এস কক্ষকে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? এস কক্ষকে ম্যাক্সিমাম স্যার দুটো ইলেকট্রন থাকতে পারে। এবার চলে এসো পি কক্ষক। পি কক্ষক কটা? তিনটে স্যার, তিনটে অরবিটাল px py pz। প্রতিটি কক্ষকে কটা করে ইলেকট্রন থাকতে পারে? দুটি করে ইলেকট্রন থাকতে পারে। প্রতিটি কক্ষকে দুটি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে পি কক্ষকে যদি দুটি করে ইলেকট্রন থাকে, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন পি উপকক্ষে কটা হবে? ম্যাক্সিমাম ইলেকট্রন পি উপকক্ষে কি হবে? 6টা। দেখো ম্যাক্সিমাম ইলেকট্রন পি উপকক্ষে কটা হবে? 6টা। কারণ পি উপকক্ষে কতগুলি পি অরবিটাল আছে? তিনটে পি অরবিটাল আছে। প্রত্যেকটা অরবিটালে যদি দুটো করে থাকে, তাহলে পি অরবিটালে সর্বমোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 6টা ইলেকট্রন থাকতে পারে। এবার চলে এসো ডি অরবিটাল, ডি কক্ষক।
ডি উপকক্ষ। ডি উপকক্ষের মধ্যে কতগুলি ডি কক্ষক থাকে স্যার? 5টা ডি কক্ষক থাকে। 1 2 3 4 5। প্রত্যেকটা কক্ষকে যদি দুটো করে ইলেকট্রন থাকে, প্রত্যেকটা কক্ষকে এইভাবে যদি দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ডি অরবিটালে কটা হবে স্যার? 10টা হবে। 5 দুগুণে কটা হবে? 10টা হবে। 5 দুগুণে 10টা হবে। এফ অরবিটাল, এফ অরবিটাল, এফ অরবিটাল, এফ অরবিটাল বা এফ উপকক্ষ। এফ অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে? ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে? তো এফ অরবিটাল কটা? 7টা। এফ অরবিটাল কটা? 7টা। প্রত্যেকটাতে যদি দুটো করে থাকে, তাহলে 7 দুগুণে ম্যাক্সিমাম ইলেকট্রন কত হবে? 14টা। 7 দুগুণে ম্যাক্সিমাম ইলেকট্রন কত হবে? 14টা। আচ্ছা, এফ না বলে তোমাকে যদি জি অরবিটাল বলে, জি উপকক্ষ, জি উপকক্ষ, ওকে, জি উপকক্ষে কতগুলি অরবিটাল থাকে স্যার? 9টি থাকে। মনে পড়ছে না তো কিভাবে 9টি হচ্ছে? তো দেখো, আমি একটা ফর্মুলা লিখিয়েছিলাম, কক্ষক সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে 2l+1। কক্ষক সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে 2l+1। তো জি উপকক্ষ মানে l এর ভ্যালু কত হবে? 4। জি উপকক্ষ মানে l এর ভ্যালু কত? 4। তো l এর জায়গায় 4 বসাও, তাহলে কতগুলো উপকক্ষ পাচ্ছ? 9টা উপকক্ষ পাচ্ছ। তো প্রত্যেকটা যদি দুটো করে থাকে, সরি, কতগুলো অরবিটাল পাচ্ছ? 9টা অরবিটাল পাচ্ছ। তো প্রত্যেকটা অরবিটালে যদি দুটো করে থাকে, তো সর্বমোট ইলেকট্রন কত থাকবে? 9 দুগুণে কত? 18। 9 দুগুণে কত? 18 হলো। এবার চলে এসো, যদি তোমাকে জি উপকক্ষ না বলে এইচ উপকক্ষ বলে, তো এইচ উপকক্ষে কতগুলো অরবিটাল আছে? ফর্মুলা কি? 2l+1। ফর্মুলা কি? 2l+1। তো এইচ উপকক্ষ মানে l এর ভ্যালু কত হবে? এইচ উপকক্ষ মানে l এর ভ্যালু 5 হয়। l যদি 5 হয়, তাহলে আমরা থিওরিটিক্যালি এইচ উপকক্ষ পাই। তো l এর ভ্যালু এখানে 5 বসাও, তাহলে 5 বসালে 5 দুগুণে 10, টোটাল 11 খানা অরবিটাল পাচ্ছ। টোটাল 11 খানা অরবিটাল পাচ্ছ। তো প্রত্যেকটি অরবিটালে যদি দুটি করে ইলেকট্রন থাকে, তাহলে এইচ উপকক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন কত থাকবে? এইচ উপকক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে 11 দুগুণে 22টা। 11 দুগুণে 22টা। এইচ উপকক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন কত থাকবে? 11 দুগুণে 22টা। তো এইভাবে তুমি প্রত্যেকটি উপকক্ষে সর্বাধিক কতগুলি করে ইলেকট্রন থাকতে পারে তুমি বার করে নিতে পারো। নেক্সট আমরা পড়ব হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্রে কি বলছে? বলছে ইলেকট্রন ভর্তি প্রক্রিয়ার সময় যতক্ষণ কোনো একটি অরবিটাল খালি থাকবে, ততক্ষণ ইলেকট্রনগুলি জোড়বদ্ধ হবে না। কি বলছে? তাহলে কি বলছে? যে ইলেকট্রন ভর্তি প্রক্রিয়ায়, কি বলছে? ইলেকট্রন ভর্তি প্রক্রিয়ায় সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে, ততক্ষণ ওই ইলেকট্রনগুলি, এটা ইলেকট্রনগুলি হবে না, ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষকগুলিকে দখল করবে এবং এদের ঘূর্ণন একই দিকে হবে। ওকে, যতক্ষণ কক্ষকগুলো খালি থাকবে, ততক্ষণ প্রত্যেকটি কক্ষকে একটা করে ইলেকট্রন ঢুকবে। যখন কক্ষকগুলো ভর্তি হয়ে যাবে, তারপরেই ইলেকট্রনগুলি জোড়বদ্ধ হবে। তার মানে তোমাকে বলছে, ধরো পি অরবিটাল কটা? 3টে। তো পি অরবিটাল 3টে মানে কটা বক্স আছে? 3টে বক্স। কটা বক্স আছে? 3টে বক্স। বলছে প্রথমে প্রত্যেকটা বক্সে একটা করে ইলেকট্রন থাকবে। দ্বারা ভর্তি হবে। তারপর যদি এক্সট্রা ইলেকট্রন থাকে, সেই এক্সট্রা ইলেকট্রন দিয়ে কি হবে? কক্ষকগুলো জোড়বদ্ধ হবে। ওকে, এবং এই প্রথম ইলেকট্রন আর এই দ্বিতীয় ইলেকট্রনের ঘূর্ণন কি হবে? বিপরীতমুখী হবে। প্রথম ইলেকট্রন বা দ্বিতীয় ইলেকট্রনের ঘূর্ণন কি হবে? বিপরীতমুখী হবে। এটাই হচ্ছে হুন্ডের সূত্র। যেমন তোমাকে বললো D7, তো D7 এর মধ্যে ইলেকট্রনগুলি কিভাবে পূর্ণ হবে? তো ডি কক্ষক কটা? 5টা। 1 2 3 4 5। প্রথমে প্রত্যেকটা বক্স একটা করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। প্রথমে প্রত্যেকটা বক্সে একটা করে ইলেকট্রন ঢুকবে। এবং দেখো, এই প্রত্যেকটি ইলেকট্রনের ঘূর্ণন কি সমমুখী? এরপর যদি এক্সট্রা ইলেকট্রন থাকে, তাহলে তা দ্বারা কক্ষকগুলো কি হয়? জোড়বদ্ধ হয়। তো দেখো, 5টা ইলেকট্রন ঢুকে গেছে, এক্সট্রা কটা ইলেকট্রন পড়ে আছে? 2টো ইলেকট্রন এখনো পড়ে আছে, কারণ ডি অরবিটালে 7টা ইলেকট্রন আছে।
5টা ভর্তি হয়ে গেছে আর পড়ে আছে কটা? দুটো। তাহলে এক্সট্রা ইলেকট্রন আমার কাছে দুটো। তাহলে এক্সট্রা ইলেকট্রন গুলো কি করছে? এইভাবে জোড়বদ্ধ হচ্ছে, এইভাবে এক্সট্রা ইলেকট্রন গুলো কি করছে? জোড়বদ্ধ করছে। মানে এমন ভাবে জোড়বদ্ধ হচ্ছে যে প্রথম ইলেকট্রনের ঘূর্ণন আর দ্বিতীয় ইলেকট্রনের ঘূর্ণন কি হচ্ছে? বিপরীতমুখী হচ্ছে। প্রথম ইলেকট্রনের ঘূর্ণন আর দ্বিতীয় ইলেকট্রনের ঘূর্ণন কি হচ্ছে? বিপরীতমুখী হচ্ছে। কিন্তু কখনো এইভাবে ভর্তি হতে পারবে না। ভর্তি হলে ঠিক এইভাবে ভর্তি হবে, কারণ হুন্ড আমাকে বলে দিচ্ছে ইলেকট্রনগুলো কক্ষকের মধ্যে ঠিক এইভাবে ভর্তি হবে। তাহলে কিভাবে ভর্তি হবে না? 1 2 3 4 5 D7 এইভাবে ভর্তি হবে না। একটা, দুটো, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এইভাবে কখনো ভর্তি হবে না। কখনো এমন হবে না যে একটা কক্ষক বাদ থেকে যাবে, যে আমার কাছে এক্সট্রা ইলেকট্রন আছে তবুও একটা কক্ষক কি হয়েছে? বাদ থেকে গেছে। এটা কখনো হবে না। প্রথমে প্রত্যেকটা ইলেকট্রন প্রত্যেকটা কক্ষকে ঢুকবে, মানে প্রথমেই একটা করে ইলেকট্রন একটা করে কক্ষকে ঢুকবে। প্রথমে কক্ষকগুলো সব ফিল আপ হয়ে গেল এবং ওদের প্রত্যেকের ঘূর্ণন কি হবে? সমমুখী হবে। এক্সট্রা থাকলে তবেই জোড়বদ্ধ হবে, এক্সট্রা থাকলে তবেই জোড়বদ্ধ হবে। ঠিক এইভাবে একটা অরবিটাল এইভাবে ছেড়ে যেতে পারবে না, এইভাবে ভর্তি হবে না, এইভাবে ভর্তি হবে না, বা এইভাবেও হবে না। ধরো P3, P3 তে কিভাবে ইলেকট্রন থাকবে? প্রথমে একটা ইলেকট্রন এইভাবে ভর্তি হলো, তারপরে আরেকটা ইলেকট্রন আরেকটা কক্ষক ভর্তি করলো, আর লাস্ট কক্ষকটা এইভাবে ভর্তি করলো। এবং প্রত্যেকটা দেখ, প্রত্যেকটা ইলেকট্রনের ঘূর্ণন কি? সমমুখী। প্রত্যেকটা ইলেকট্রনের ঘূর্ণন কি হতে হবে? সমমুখী হতে হবে। এইভাবে ভর্তি হবে, এটাই গুণ বলেছে। কিন্তু এইভাবে হবে না, এইভাবে হবে না। এখানে দেখ, প্রত্যেকটা কক্ষকে একটা করে ইলেকট্রন ভর্তি হলো। দেখ, প্রত্যেকটা কক্ষকে একটা করে ইলেকট্রন ভর্তি হয়েছে, কিন্তু দেখ মাঝের ইলেকট্রনের ঘূর্ণন আর প্রথম ইলেকট্রনের ঘূর্ণন কি? বিপরীতমুখী। মাঝের ইলেকট্রনের ঘূর্ণন আর লাস্ট ইলেকট্রনের ঘূর্ণন কি? বিপরীতমুখী। এটা হলে হবে না, এটা হলে হবে না। প্রত্যেকটা ইলেকট্রনের ঘূর্ণন ফার্স্ট কেসে কি হবে? সমমুখী। প্রথম ক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রনের ঘূর্ণন কি হবে? সমমুখী। এক্সট্রা ইলেকট্রন থাকলে যখন পেয়ারিং করবে তখনই বিপরীতমুখী আসবে, তখনই কি হবে? বিপরীতমুখী আসবে। কিন্তু এক্ষেত্রে এটা বিপরীতমুখী হতে পারে না, এক্ষেত্রে এটাকে সমমুখী হতে পারে। তার মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে। ওকে, তাহলে এইভাবে কক্ষকগুলির মধ্যে ইলেকট্রনগুলো কি করে? প্রবেশ করে। এটাই হচ্ছে কুন্ডের সূত্র। নেক্সট হচ্ছে অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে ভর্তি উপকক্ষের শক্তি। দেখা গেছে কোন উপকক্ষ যদি ইলেকট্রন দ্বারা অর্ধেক ভর্তি হয়, ইলেকট্রন দ্বারা অর্ধেক ভর্তি হয় বা সম্পূর্ণরূপে ভর্তি হয়, সম্পূর্ণরূপে ভর্তি থাকে, তাহলে সেই উপকক্ষের স্টেবিলিটি অত্যন্ত বেশি হয় এবং সেই সঙ্গে সঙ্গে পরমাণুর ইলেকট্রন বিন্যাসও কি হয়? অত্যন্ত সুস্থিত হয়, অত্যন্ত সুস্থিত হয়। তাহলে ইলেকট্রন দ্বারা অর্ধেক ভর্তি হয় বা সম্পূর্ণরূপে ভর্তি থাকে কোন উপকক্ষ, ইলেকট্রন দ্বারা অর্ধেক ভর্তি হয় বা সম্পূর্ণরূপে ভর্তি থাকে, তবে সেই পরমাণুর ইলেকট্রন বিন্যাস অত্যন্ত সুস্থিত হয়, সেই পরমাণুর ইলেকট্রন বিন্যাস অত্যন্ত সুস্থিত হয়। অর্থাৎ হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড অরবিটাল যদি থাকে তাহলে সেই পরমাণুর ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস অত্যন্ত স্টেবল হয়, অত্যন্ত স্টেবল হয়। হাফ ফিল্ড মানে তো p অরবিটালের ক্ষেত্রে হাফ ফিল্ড মানে p3 আর ফুললি ফিল্ড মানে p6। d অরবিটালের ক্ষেত্রে হাফ ফিল্ড মানে d5, ফুললি ফিল্ড মানে d10। অথবা f অরবিটালের ক্ষেত্রে f7 আর f14, f7 হলে হাফ ফিল্ড আর f14 হলে ফুললি ফিল্ড। তাহলে এই রকম যদি থাকে, এই রকম যদি অরবিটাল গুলো থাকে হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড, তাহলে সেই পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি হয়? অত্যন্ত সুস্থিত হয়। এর কারণ কি? এর কারণ দুটো, এর কারণ হচ্ছে দুটো। এক, এক্সচেঞ্জ এনার্জি বা বিনিময় শক্তি, দুই, যদি হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড হয় তাহলে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হয়,
সেক্ষেত্রে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। তো এই দুটো কারণে হাফ ফিল্ড আর ফুললি ফিল্ড অরবিটাল গুলি কি হয়, অত্যন্ত স্টেবল হয়, এবং সেই সঙ্গে সঙ্গে পরমাণুর ইলেকট্রন বিন্যাসও কি হয়, ভেরি মাচ স্টেবল হয়। যেমন যদি আমরা এক্সচেঞ্জ এনার্জি দিয়ে ব্যাখ্যা করি, দেখা গেছে এক্সচেঞ্জ এনার্জি যত বেশি হবে, এক্সচেঞ্জ এনার্জি যত বেশি হবে, উপকক্ষের শক্তি তত বেশি হচ্ছে, উপকক্ষের শক্তিও কি হচ্ছে, তত বেশি হচ্ছে, শক্তি বেশি হচ্ছে, সরি ভুল বললাম, উপকক্ষের স্টেবিলিটি বা সুস্থিতিও তত বেশি হচ্ছে, উপকক্ষের সুস্থিতি বা স্টেবিলিটিও কি হচ্ছে, তত বেশি হচ্ছে। তো একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। ধরো আমি নিচ্ছি D5 আর D4। D5 মানে কি, হাফ ফিল্ড, 1 2 3 4 5। D4 মানে নট হাফ ফিল্ড, নট ফুললি ফিল্ড, 1 2 3 4 4 5। আচ্ছা এক্সচেঞ্জ এনার্জি কি, আচ্ছা আগে D5 গুলো লিখে দিই। একটা ইলেকট্রন, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা, দুটো, তিনটে, চারটে। দেখা যায় কোন উপকক্ষের যে ভেতরে, কোন উপকক্ষের ভেতরে যে কক্ষকগুলো থাকে তাদের শক্তি কি হয়, সমান হয়, অর্থাৎ সমশক্তি সম্পন্ন হয়। তো সেক্ষেত্রে দেখা যায় এই কক্ষকগুলির মধ্যে থাকা ইলেকট্রন তাদের জায়গা পরিবর্তন করে, মানে এই ইলেকট্রন এইখানে চলে গেল, এই ইলেকট্রন এই জায়গায় চলে আসলো, অর্থাৎ কক্ষকের ভেতরে থাকা ইলেকট্রনগুলি কি করে, তাদের জায়গা পরিবর্তন করে, অর্থাৎ স্থান বিনিময় করে। তো এই জায়গা পরিবর্তনের সময় যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমরা বলি এক্সচেঞ্জ এনার্জি। আর এই এক্সচেঞ্জ এনার্জির মান যত বেশি হবে, উপকক্ষের স্টেবিলিটিও কি হবে, তত বেশি হবে। তাহলে এক্সচেঞ্জ এনার্জি কি, এই যে কক্ষকগুলির ভেতর যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো কি করে, নিজেদের মধ্যে জায়গাটা পরিবর্তন করে, এবং এই জায়গা পরিবর্তনের জন্য ওরা কি করে, কিছু পরিমাণ শক্তি নির্গত করে, যাকে বলা হয় এক্সচেঞ্জ এনার্জি। তো চলো এর ক্ষেত্রে দেখি এক্সচেঞ্জ এনার্জি কত হচ্ছে। দেখো এই ইলেকট্রনটি, এই ইলেকট্রনটি এই ইলেকট্রনের সঙ্গে জায়গা পরিবর্তন করতে পারে, এই ইলেকট্রনের সঙ্গেও জায়গা পরিবর্তন করতে পারে, এই ইলেকট্রনের সঙ্গেও জায়গা পরিবর্তন করতে পারে, অর্থাৎ টোটাল তিনটে ইলেকট্রনের সঙ্গে জায়গা পরিবর্তন করতে পারে, অর্থাৎ 3। হলো এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা অলরেডি এর সঙ্গে জায়গা পরিবর্তন করে নিয়েছে, কিন্তু এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সঙ্গে জায়গা পরিবর্তন করতে পারে, এই ইলেকট্রনের সঙ্গে জায়গা পরিবর্তন করতে পারে। তাহলে কটা ইলেকট্রনের সঙ্গে করতে পারে, দুটো, তাহলে +2 প্লাস। এই ইলেকট্রনটা, এবার এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা অলরেডি এই দুজনের সঙ্গে জায়গা পরিবর্তন করে নিয়েছে, তাহলে ওর জায়গা পরিবর্তন কার সঙ্গে করবে, এই ইলেকট্রনের সঙ্গে। তাহলে এই ইলেকট্রন শুধুমাত্র এই ইলেকট্রনের সঙ্গে জায়গা পরিবর্তন করবে, অর্থাৎ একজনের সঙ্গে করবে, +1 প্লাস। এবার এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা অলরেডি এই তিনজনের সঙ্গে জায়গা পরিবর্তন করে ফেলেছে, অর্থাৎ কারোর সঙ্গে ওরা জায়গা পরিবর্তন করতে হবে না, দ্যাট ইজ 0। তাহলে টোটাল এক্সচেঞ্জ এনার্জি কত হচ্ছে, 3 5 6 6 ইউনিট। কত হচ্ছে, 6 ইউনিট। তাহলে এটা কিন্তু হাফ ফিল্ড নয়, D5 একটা হাফ ফিল্ড অরবিটাল, এটা একটা হাফ ফিল্ড অরবিটাল, কারণ এখানে ফুললি ফিল্ড হচ্ছে D10। এবার দেখো এর ক্ষেত্রে এক্সচেঞ্জ এনার্জি কত হচ্ছে। দেখো এই ইলেকট্রনটি এই চারজনের সঙ্গে জায়গা পরিবর্তন করতে পারে, তাহলে 4। এই ইলেকট্রনটি অলরেডি এর সঙ্গে করে দিয়ে, অলরেডি এর সঙ্গে এক্সচেঞ্জ করে গেছে, কিন্তু বাকি তিনজনের সঙ্গে জায়গা এক্সচেঞ্জ করতে পারে, 3। এবার এই ইলেকট্রনটি এই দুজনের সঙ্গে অলরেডি এক্সচেঞ্জ করে দিয়েছে, তাহলে বাকি পড়ে থাকে এই দুজনের সঙ্গেও এক্সচেঞ্জ করবে, 2। এই ইলেকট্রনটি এই বাকি তিনজনের সঙ্গে জায়গা এক্সচেঞ্জ করে নিয়েছে, তাহলে পড়ে থাকছে কি, এই ইলেকট্রন, অর্থাৎ একটা ইলেকট্রনের সঙ্গে জায়গা এক্সচেঞ্জ করবে, +1। আর এই ইলেকট্রনটা সবার সাথেই অলরেডি একবার করে তার জায়গা এক্সচেঞ্জ হয়ে গেছে, তাই 0, আর কারোর সাথে করবে না। 4 7 9 10, তাহলে এর এক্সচেঞ্জ এনার্জি কত আসছে, 10 ইউনিট। তাহলে আমি কি বলেছি, এক্সচেঞ্জ এনার্জি যত বেশি হবে, উপকক্ষের সুস্থিতিও তত বেশি হবে। যেহেতু D5 এর এক্সচেঞ্জ এনার্জি বেশি, তাই D5 অর্থাৎ হাফ ফিল্ড অরবিটালের স্টেবিলিটিও কি হচ্ছে, বেশি হচ্ছে। আর হাফ ফিল্ড অরবিটালের স্টেবিলিটি বেশি হওয়ার জন্য ওই পরমাণুর ইলেকট্রন বিন্যাসেরও স্টেবিলিটি কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে এক্সচেঞ্জ এনার্জি বেশি হলে, হাফ ফিল্ড এক্সচেঞ্জ এনার্জি বেশি হলে সেই অরবিটালের স্টেবিলিটি বেশি হয়, অর্থাৎ এখানে দেখা গেল যখন ও হাফ ফিল্ড হলো তখনই ওর এক্সচেঞ্জ এনার্জি বেশি হলো, যখন ও হাফ ফিল্ড হলো তখনই ওর এক্সচেঞ্জ এনার্জি কি হলো, বেশি হলো।
সেই কারণে হাফ ফিল্ড থাকলে বা ফুললি ফিল্ড থাকলে সেই অরবিটাল বা উপকক্ষগুলির স্টেবিলিটি অত্যন্ত বেশি হয়, সেই সঙ্গে সঙ্গে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি হয়, অত্যন্ত সুস্থির হয়। নেক্সট এবার আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস শিখব। নেক্সট এখানে একটু ইয়ে করে লিখি, ইলেকট্রন বিন্যাস। নেক্সট আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস শিখব। ওকে, তো চলো শিখি। তো ইলেকট্রন বিন্যাস কি করে শিখব? প্রথমে যে উপকক্ষের শক্তি কম সেই উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যে উপকক্ষের শক্তি বেশি সেই উপকক্ষে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এস অরবিটালে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে ম্যাক্সিমাম 6টা, ডি তে ম্যাক্সিমাম 10টা, এফ এ ম্যাক্সিমাম 14টা। এইভাবে অরবিটালগুলি ইলেকট্রন দ্বারা ভর্তি হবে। এবং কোনটা এবং কোন ক্রম মেনে ওরা ইলেকট্রন গুলো ভর্তি হবে, এই আব্বাউ নীতি অনুসারে ওরা কি হবে, ইলেকট্রন দ্বারা ভর্তি হবে। প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d। এইভাবে ক্রমান্বয়ে ইলেকট্রন দ্বারা অরবিটাল গুলি কি হবে, ভর্তি হবে। তাহলে চলো প্রথমে আমরা লিখি বোরন। বোরনের ইলেকট্রন বিন্যাস কি লিখবো? বোরনের পরমাণু ক্রমাঙ্ক 5, অর্থাৎ ওর মধ্যে 5টা ইলেকট্রন আছে। প্রথম কি 1s, 1s এ ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকবে, 1s2। তারপর 1s ভর্তি হয়ে যাওয়ার পর কি আসবে, 2s, 2s ও ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2s2। তাহলে টোটাল কটা ইলেকট্রন হলো, 4টে। পড়ে আছে কটা, একটা ইলেকট্রন পড়ে আছে। তাহলে 2s এর পর কি আসবে, 2p, এবং সেই 2p অরবিটালে একটা ইলেকট্রন ঢুকবে। তাহলে টোটাল ইলেকট্রন কত হলো, 2 + 2 4 + 1 5। তাহলে বোরনে কটা ইলেকট্রন আছে, 5টা। তাহলে এটাই হচ্ছে বোরনের ইলেকট্রন বিন্যাস। কেউ যদি এইভাবে যদি কমা দাও বা ফুল স্টপ দাও বা হাই পেন দাও এই অরবিটাল গুলোর মাঝখানে, তাহলে তোমাকে কেটে 0 দেবে, হবে না। এর মাঝখানে কোনো ফুল স্টপ হবে না, এর মাঝখানে কোনো কমা হবে না, এর মাঝখানে কোনো হাই পেন হবে, এগুলো কিচ্ছু হবে না, খেয়াল রাখবে। ঠিক যেভাবে লিখেছি ঠিক সেইভাবে। নেক্সট চলো দেখি ফ্লুরিন। ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক কত, 9, 9খানা ইলেকট্রন আছে। তাহলে 1s2 ভর্তি হয়ে যাওয়ার পর 2s2, তাহলে টোটাল কত হলো, 4টে। পড়ে আছে কটা, 5টা। তাহলে 2pর মধ্যে 5টা ঢুকে যাবে, কারণ 2pর মধ্যে ম্যাক্সিমাম কটা থাকতে পারে, 6টা। তো 5টা তো অলরেডি ঢুকে যাবে। তাহলে 5 7 9। এবার চলে এসো অ্যালুমিনিয়াম। আচ্ছা, অ্যালুমিনিয়ামের আগে করি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কত, 12। তাহলে দেখো 1s2, 2s2, 2p6, p তে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 6 8 10, আর কটা বাকি আছে, 2টো বাকি আছে। তাহলে 2p ফিল আপের পর কি আসবে, 2pর পরে আসবে 3s, 3s2। ওকে, 2p তে ম্যাক্সিমাম 6টা থাকতে পারে। তাহলে 2p ভর্তি হয়ে যাওয়ার পর ইলেকট্রন গুলো কোথায় ভর্তি হবে, 3s এ গিয়ে ঢুকবে বা 3s ভর্তি করবে। তাহলে কটা ইলেকট্রন হলো, 2 4 10 12। দেখো ম্যাগনেসিয়ামে 12টা ইলেকট্রন আছে। তাহলে এইভাবে চলে যাই আমরা ক্লোরিনের কাছে। ক্লোরিন হচ্ছে 17। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2, তারপরে ভর্তি হবে 2s2, তারপরে কি 2p6, তারপরে কি আসবে 3s2। তাহলে টোটাল কটা ইলেকট্রন হলো, 6 8 10 12 17, মানে আরো 5টা ইলেকট্রন বাকি আছে। 3s এর পর কি আসবে, 3p, 3p তে 5টা ঢুকে যাবে, 3p তে 5টা ঢুকে যাবে। এবার চলো দেখি আর্গন 18। তাহলে কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। দেখো কটা ইলেকট্রন হলো, 6 8 14 16 18। তাহলে আর্গনের ইলেকট্রন কতগুলো, 18। তাহলে আমার ইলেকট্রন বিন্যাস কোথায় গিয়ে শেষ হচ্ছে, 3s2 3p6। 3s2 3p6, এই 3p6 মানে কটা ইলেকট্রন হচ্ছে, 18টা ইলেকট্রন। 3p6 মানে কটা ইলেকট্রন হচ্ছে, 18টা ইলেকট্রন। এবং দেখো এর ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন আছে, 3s এ 2টো আর 3p তে 6টা, অর্থাৎ এর ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন আছে। এবং আর্গনটা কি, নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ ওর অষ্টকটা কি থাকে, ভর্তি থাকে। দেখো ওর অষ্টক কমপ্লিটলি ফিল্ড আপ, অর্থাৎ ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে, 8টা, 3s এ 2টো, 3p তে 6টা। তাহলে 3p6 মানে কটা ইলেকট্রন, 18টা।
এবার চলে আসি ক্যালসিয়াম 20, তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6, টোটাল কটা ইলেকট্রন হলো 3p6 মানে টোটাল 18টা ইলেকট্রন হলো। তো 3p এর পর কি আছে 4s, তাহলে 18 প্লাস 2 কতগুলো হয়ে গেল 20টা। তো ক্যালসিয়ামের মধ্যে ইলেকট্রন কটা আছে 20টাই আছে। নেক্সট হচ্ছে টাইটেনিয়াম। টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস, টাইটেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 22 খানা ইলেকট্রন আছে। তাহলে চলো লিখি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি আসবে 4s, তারপরে কি আসবে 4s, তাহলে কত হচ্ছে দুটো, তাহলে টোটাল কত হলো 20, টোটাল কত হলো 20, p6 অবধি 18 প্লাস 2 এ কত হলো 20, এখনো দুটো ইলেকট্রন বাকি আছে। তো 4s এর পর কি আসে 3d, 3d, তাহলে 4s2 3d2। দেখো কেউ যদি এটা লিখে সে কোনো ভুল লিখছে না, সে কোনো ভুল লিখছে না, কিন্তু আমি তোমাদের এইভাবে লিখতে বলবো, আমি তোমাদেরকে এইভাবে লিখতে বলবো যে 4s2 3d2 না লিখে 4s2 3d2 না লিখে এইভাবে লেখো, এইভাবে লেখো 3d2 4s2 3d2 4s2 এইভাবে লেখো। কেন? কারণ ধরে নেওয়া হয় 4s টা হচ্ছে বাইরের কক্ষের ইলেকট্রন, কারণ ইলেকট্রন যেমন 4s উপকক্ষে আগে প্রবেশ করে, ইলেকট্রন বেরোনোর সময় 4s থেকে আগে বেরোয়। তাই আমরা ধরে নিই 4s উপকক্ষটা হচ্ছে বাইরের কক্ষ, 4s উপকক্ষটা হচ্ছে বাইরের কক্ষ এবং 3d টা হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ। সেই জন্য লেখার নিয়মটা এটাই হওয়া উচিত যে 4s টাকে আমি বাইরে লিখবো, 3d টাকে আমি ভেতরের দিকে লিখবো। তো কেউ যদি 4s2 3d2 লেখে, কেউ যদি 4s2 3d2 লেখে, সে কোনো ভুল লিখছে না, সে কোনো ভুল লিখছে না, কিন্তু আমি বলবো এইভাবে লেখো, এইভাবে লেখো, কারণ ক্যাটায়ন তৈরির সময় সুবিধা হবে। যখন ক্যাটায়ন তৈরি করবে, যখন ইলেকট্রনটাকে বার করবে, তখন ইলেকট্রন 3d থেকে বেরোবে না, ইলেকট্রন বেরোবে 4s থেকে আগে, ইলেকট্রন বেরোবে 4s থেকে আগে। তাহলে 4s এ যেমন ইলেকট্রন আগে প্রবেশ করে, বেরোনোর সময় ইলেকট্রন 4s থেকে আগে বেরোয়, কি হয় আগে বেরোয়, ঠিক আছে? সেই জন্য এইভাবে লেখাটা আমি পছন্দ করি, অর্থাৎ 4s কে বাইরে লিখে লেখাটা আমি পছন্দ করি। ওকে, এইভাবে লিখো। এবার চলে এসো ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 24 এবং এটা একটা ইম্পর্টেন্ট। কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6, টোটাল ইলেকট্রন কতগুলো হলো 18টা, p6 মানে 18টা। তারপরে এইভাবে লিখো 3d 4s, তারপরে এইভাবে লিখো 3d 4s, ইলেকট্রন আগে কোথায় ঢুকবে 4s এ, আগে কোথা থেকে বেরোবে 4s থেকে। তাহলে 18টা হলো, এই 4s এ দুটো কটা হলো 20টা হলো, তারপর কত 34 24টা হয়ে গেল, 18 2 এ 20 প্লাস 4 এ 24, ক্রোমিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 24। তুমি যদি এই অবস্থায় ছেড়ে দিয়ে আসো না, তুমি একদম টোটাল গোল্লা পাবে, টোটাল গোল্লা পাবে। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কখনোই 3d4 4s2 হবে না, তাহলে কি হবে? সেই জন্যই তো মাথায় স্টার করে রেখেছি, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম আছে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম আছে। তাহলে কি হবে? চলো চটপট লিখে নিই কি হতে পারে। কি হবে? যেটা হবে 3d 4s2 না লিখে এখানে লিখবো 4s1 আর এখানে লিখবো 3d5, তাহলে হবে কি 3d5 4s1। কেন এরকম লিখলাম? কারণ d5 মানেই তো হাফ ফিল্ড হয়ে গেল, আর হাফ ফিল্ড মানেই তার স্টেবিলিটি কি হবে বেশি হবে, হাফ ফিল্ড মানেই তার স্টেবিলিটি কি হবে বেশি হবে। তাই আমরা 3d4 4s2 না লিখে ইলেকট্রন বিন্যাস কি লিখবো 3d5 4s1, কারণ d5 মানেই হাফ ফিল্ড, আর হাফ ফিল্ড মানেই পরমাণুর ইলেকট্রন বিন্যাসের স্টেবিলিটি কি হবে বৃদ্ধি পাবে। সেই কারণে আমরা 3d4 লিখবো না, আমরা লিখবো কি 3d5। চলো এবার কোবাল্ট। কোবাল্ট হচ্ছে 27, তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6, কতগুলো ইলেকট্রন হলো 18টা, তারপর 3d 4s 18টা, 2 এ কত 20টা, তো কোবাল্টে কতগুলো ইলেকট্রন আছে 27টা, মানে এখনো 7টা ইলেকট্রন বাকি আছে, তো সেই 7টা ইলেকট্রন অভ্যন্তরীণ 3d উপকক্ষে প্রবেশ করবে। তাহলে এটাই হচ্ছে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস। এবার চলে আসি কপার। কপার হচ্ছে 29,
কি হবে 1:2 2:2 2p6 3:2 3p6 টোটাল কটা ইলেকট্রন হলো 18টা। এবার কে 3d 4s এইভাবে বসিয়ে নাও 3d 4s তারপরে 4s এ দুটো দাও তাহলে 20টা হলো আর d তে কটা ঢুকবে 9টা তাহলে 3d9 4s2। যখনই তুমি কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস লেখার সময় 3d9 আর 4s2 লিখবে সঙ্গে সঙ্গে তোমাকে কেটে 0 দিয়ে দেবে। ঠিক ক্রোমিয়ামের মতো কপারের ইলেকট্রন বিন্যাসও কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ঠিক ক্রোমিয়ামের মতো কপারের ইলেকট্রন বিন্যাসও কি ব্যতিক্রম। তো এক্ষেত্রে কি হবে 4s থেকে একটা ইলেকট্রন d অরবিটালে শিফট করে যাবে 4s থেকে একটা ইলেকট্রন d অরবিটালে শিফট করে যাবে তাহলে এখানে কি হবে 3d10 4s1। কেন স্যার এরকম হলো কারণ d10 মানে কি ফুললি ফিল্ড অরবিটাল আর ফুললি ফিল্ড অরবিটাল হলেই পরমাণুর ইলেকট্রন বিন্যাসের স্টেবিলিটি কি হবে বহুগুণ বৃদ্ধি পাবে। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের স্টেবিলিটি বহুগুণ বৃদ্ধি পাবে। তো সেই কারণে কপারের ইলেকট্রন বিন্যাস 3d9 4s2 না হয়ে কি হবে 3d10 4s1 কি হবে 3d10 4s1। লাস্ট একটা দেখাই আর্সেনিক 33 কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 টোটাল কতগুলো হলো 2 4 10 12 18 28 28 2 এ 30 এখনো তিনটে বাকি আছে। তো 4s এর পর আসবে এখানে 4p3 ওকে 3d এর পর কে আসবে 4p 4s 3d তারপরে কে আসবে 4p এর পরে আসবে 4p। তো 4p তে কটা ইলেকট্রন ঢুকবে 10টা ইলেকট্রন ওকে। তাহলে এই হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস লেখার। লাস্ট একটাই টপিক বাকি থাকে সেটা হচ্ছে নোটস বা নোডাল পয়েন্ট। চলো নোটস বা নোডাল পয়েন্ট। স্যার নোটস বা নোডাল পয়েন্ট কি বলছে the 3-dimensional region the 3D region around the nucleus the 3D region around the nucleus in which psi square is equal to 0। স্যার এটার মানে কি psi square is equal to 0 এটার মানে হলো the probability of finding electrons becomes 0। একটু বাংলায় বলে দিন স্যার একটু বাংলায়। নোটস হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে সেই ত্রিমাত্রিক অঞ্চল যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা নেই বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য অর্থাৎ psi square is equal to কি 0 psi square is equal to কি 0। এই psi কথাটি কোথায় শুনেছো একটু মনে করে দেখো পার্ট 2 পড়ানোর সময় আমি বলেছিলাম শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন সেখানে আমরা কি পড়েছিলাম সাইটা হচ্ছে অরবিটাল ওয়েভ ফাংশন। সেখানে আমরা পড়েছিলাম সাইটা হচ্ছে অরবিটাল ওয়েভ ফাংশন এবং সাই হ্যাজ নো ফিজিক্যাল মিনিং। সাইয়ের কোনো ভৌত তাৎপর্য নেই কিন্তু সাই স্কয়ারের ভৌত তাৎপর্য আছে। এর ভৌত তাৎপর্য আছে। সাই স্কয়ার ভ্যালু আমাদের কি জানায় সাই স্কয়ার আমাদের জানায় নিউক্লিয়াসের চারিদিকে কোন অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি সেটা আমাকে কি জানায় সাই স্কয়ার। সেটা কি জানায় সাই স্কয়ার। আর সাই স্কয়ারের ভ্যালু যখন 0 হয়ে যায় অর্থাৎ সেই অঞ্চলে ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ সেই অঞ্চলটাই হলো আমার নোডস বা নোডাল। এবার নোডস হচ্ছে দু রকম একটা হচ্ছে রেডিয়াল নোডস একটা হচ্ছে রেডিয়াল নোটস বাংলায় বলে অডিও পর্ব। রেডিয়াল নোটস কি করে বার করার ফর্মুলা হচ্ছে n - l - 1। nটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা lটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। এটা কি আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোটস কৌণিক পর্ব যার বার করার ফর্মুলা কি l।
আর এই দুটোকে যোগ করলেই আমি পেয়ে যাব টোটাল নোটস। এই দুটোকে যোগ করলেই আমি পেয়ে যাব টোটাল নোটস। সেটা কি n - l - 1 প্লাস l। তাহলে দুটোকে যোগ করলে আমি পাচ্ছি টোটাল নোট। সেটা বার করার ফর্মুলা কি আসছে n - 1। সেটা বার করার ফর্মুলা n - 1। আচ্ছা স্যার রেডিয়াল নোটসটা কি স্যার? রেডিয়াল নোটস রেডিয়াল নোটসটা কি? রেডিয়াল নোটসটা কি বলছে, তুমি নিউক্লিয়াস থেকে 8 ডিসটেন্স যাও, তুমি নিউক্লিয়াস থেকে 8 ডিসটেন্স যাও, গিয়ে দেখো এখানে কোনো ইলেকট্রন পাও কিনা। যদি এখানে কোনো ইলেকট্রন না পাও তাহলে এটাকেই আমি কি বলবো রেডিয়াল নোটস। এটাকেই আমি কি বলবো রেডিয়াল নোটস। তাহলে স্যার অ্যাঙ্গুলার নোটসটা কি স্যার? অ্যাঙ্গুলার নোটস, অ্যাঙ্গুলার নোটস চলো দেখি অ্যাঙ্গুলার নোটস কি। তুমি নিউক্লিয়াস থেকে একটা ডিসটেন্স গেলে, যাওয়ার পর পুরো অঞ্চলটা ঘুরে দেখো কোনো ইলেকট্রন পেলে কিনা। যদি কোনো ইলেকট্রন না পাও সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার নোটস। আবার তুমি কিছুটা এগিয়ে গেলে, এগিয়ে গিয়ে পুরো অঞ্চল ঘুরলে কিন্তু কোনো ইলেকট্রন পেলে না, তো সেটাই হচ্ছে কি তোমার অ্যাঙ্গুলার নোটস। তো রেডিয়াল নোটস বার করার ফর্মুলা n - l - 1, অ্যাঙ্গুলার নোটস বার করার ফর্মুলা হচ্ছে l। টোটাল নোটস এই দুটোকে যোগ করো তাহলেই তুমি টোটাল নোটস পেয়ে যাবে, সেটা হচ্ছে n - 1। পরীক্ষায় তোমাকে কি জিজ্ঞেস করবে? পরীক্ষায় তোমায় জিজ্ঞেস করলো 3p অরবিটালের রেডিয়াল নোটস কি? 3p অরবিটালের রেডিয়াল নোটস, অ্যাঙ্গুলার নোটস এবং টোটাল নোটস। তাহলে রেডিয়াল নোটস বার করার ফর্মুলা কি n - l - 1, অ্যাঙ্গুলার নোটস শুধু l আর টোটাল নোটস n - 1। তো 3p, তো 3p এর ক্ষেত্রে n ভ্যালু কত? 3, 3 l ভ্যালু কত? 1 আর -1 কাটাকাটি করলে রেডিয়াল নোটস কি আসছে 3p এর ক্ষেত্রে 1। অ্যাঙ্গুলার নোটস, অ্যাঙ্গুলার নোটসও কত আসছে 1, অ্যাঙ্গুলার নোটস কত আসছে 1। তাহলে টোটাল নোটস কত আসছে 3 - 1 2, টোটাল নোটস কত আসছে 3 - 1 2। তোমাকে বললো 2s অরবিটাল, 2s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোটস কত হবে? ফর্মুলায় ফেলো। তাহলে 2s এর ক্ষেত্রে n ভ্যালু 2, l ভ্যালু 0 -1, তাহলে 2s এর ক্ষেত্রে রেডিয়াল নোটস হচ্ছে 1। অ্যাঙ্গুলার নোটস 0, কারণ s অরবিটালের ক্ষেত্রে l এর মান 0। টোটাল নোটস, তো এখানে n এর জায়গায় 2 বসাও, 2 - 1 = 1 হয়ে গেল। তাহলে এইভাবে তুমি রেডিয়াল নোটস বার করতে পারবে, এইভাবে তুমি অ্যাঙ্গুলার নোটস ফর্মুলার সাহায্যে বার করতে পারবে, এবং এই দুটোকে যোগ করে দিলেই তুমি পেয়ে যাবে টোটাল নোটস। নেক্সট চলো একটা এমসিকিউ করি, এবং এই এমসিকিউটা করেই আমরা ক্লাসটাকে শেষ করি। ওকে, এই এমসিকিউ করেই আমরা ক্লাসটাকে শেষ করি। আমি এই ক্লাসে খুব একটা বেশি এমসিকিউ করালাম না, কিন্তু ঠিক টাইমে আমি এমসিকিউর জন্য একটা আলাদা ক্লাস দেব। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ করানোর জন্য আমি একটা আলাদা ক্লাস তোদের দেব। ওকে, সেই জন্য এই ক্লাসে আমি বেশি এমসিকিউ করালাম না। তো এমসিকিউ কি বলছে? রুবিডিয়াম, রুবিডিয়ামের 37তম ইলেকট্রনের কোয়ান্টাম পরিচয় লেখো। রুবিডিয়ামের 37তম ইলেকট্রনের কোয়ান্টাম পরিচয়। তাহলে চল, তার জন্য আমাকে রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। রুবিডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 37। তাহলে ইলেকট্রন বিন্যাস লিখলে কি হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, তারপরে 5s1। দেখ কতগুলো হলো, 2 4 10 12 18 28 30 36 37। তাহলে দেখ 37তম ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করেছে? 37তম ইলেকট্রন 5s অরবিটালে প্রবেশ করেছে। তাহলে 37তম ইলেকট্রন 5s অরবিটালে প্রবেশ করে, 5s অরবিটালে প্রবেশ করে। তাহলে 5s অরবিটালে আমার কি হচ্ছে? 37তম ইলেকট্রন আমার 5s অরবিটালে প্রবেশ করেছে। 37তম ইলেকট্রন আমার 5s অরবিটালে প্রবেশ করেছে। তাহলে এই 37তম ইলেকট্রনের ক্ষেত্রে n = কি হবে? 5, কারণ ও যেহেতু 5s অরবিটালে প্রবেশ করেছে, তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত হবে? 5। s উপকক্ষে প্রবেশ করেছে বলে l ভ্যালু কত হবে? 0। l ভ্যালু যদি 0 হয় তাহলে তার চুম্বক কোয়ান্টাম সংখ্যা m ভ্যালু কত হবে? 0। তাহলে s ভ্যালু বা স্পিন কোয়ান্টাম নাম্বার কত হবে?
হয় সেটাকে তুমি প্লাস হাফ বলতে পারো অথবা তুমি বলতে পারো মাইনাস হাফ। হয় এটাকে তুমি প্লাস হাফ বলতে পারো অথবা তুমি বলতে পারো মাইনাস হাফ। তাহলে কোয়ান্টাম পরিচয় কি হলো 5 0 0, হয় প্লাস হাফ বলো অথবা মাইনাস হাফ বলো। তাহলে কোনটা ঠিক হচ্ছে? দেখো অপশনে, দেখো অপশনে 5 0 0 মাইনাস হাফ, 5 0 0 মাইনাস হাফ, অর্থাৎ এস এর ভ্যালু তুমি প্লাস হাফও ধরতে পারো, এস এর ভ্যালু তুমি মাইনাস অফ হাফও ধরতে পারো। তাহলে কোন অপশন ঠিক হচ্ছে? অপশন এ ইজ দা কারেক্ট। তাহলে এখানেই আমাদের চ্যাপ্টারটি কিন্তু শেষ হয়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে ক্লাসটিকে আমি এখানেই শেষ করছি। আর কি বললাম, এমসিকিউ তোদের আমি পরে প্র্যাকটিস করাবো। ওকে, তাহলে আজকের মতো ক্লাসটা শেষ করলাম। জয় হিন্দ।